ঠাকুমা চিঠি পাওয়ার পর থেকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। নিভাননির অভিশাপকে নিয়তি বলে মেনে নিয়ে হাল ছেড়ে দেন। চ্যাটার্জি বাড়ি থেকে রওনা দেওয়ার আগে দিবাকর বাবুর মা কল্যাণী দেবীর সঙ্গে একবার দেখা করলাম। আমার মনে হয়েছে আপনারা আমার কাছে অনেক কিছু গোপন করে যাচ্ছেন। দরকার হলে আপনি আমাকে ফোন করে বলবেন, ওই কার্ডে আমার ফোন নাম্বার আছে। রান্নাঘরে তখন আমার অসহায় অবস্থা। অবশেষে আঁচলে ফোনটা বেজে উঠলো। কল্যাণী দেবী ফোনে বললেন, ওই অশান্তির কদিন আগে বাবা নাকি গোপন একটা উইল করেছিলেন, আর সেই উইলের কথাটা মা জেনে ফেলেন। ওই উইলেতে শ্বশুরমশাই তার সম্পত্তির অর্ধেকটাই মাধবের নামে লিখে দিয়েছিলেন, আর সেই জন্যেই মা পরের দিন ননিমাসিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। মা সাবধানে আসুন। আপনি যাচ্ছেন নাকি কোথাও? হ্যাঁ, আপনারা আসছেন জানি না তো। আসতে তো হবেই, আর মাত্র 3 দিন বাকি। হ্যাঁ সেটা তো ঠিকই। আসলে আমার অনেকগুলো কাজ পড়ে গেছে, তো সেগুলো কি আমি ক্যান্সেল করবো তাহলে? না 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 না, কোনো দরকার নেই। আপনি আপনার কাজে যান। মেসোমশাই আছেন তো বাড়িতে? হ্যাঁ, বাবা তো আছেনই। ব্যাস ব্যাস, উনি থাকলেই হবে। আপনি যান। মা চলুন। ওই তো তুমি এসে গেছো। আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তুমি ওনার সাথে দেখা করতে এসেছো তো? হ্যাঁ, একটু মেসোমশাইয়ের সাথে কথা বলবো। আমি কিন্তু তোমাকে বিশ্বাস করে কথাগুলো বলেছি। আমি যে তোমাকে কথাগুলো বলেছি সেগুলো জানো। আপনি একদম চিন্তা করবেন না মাসিমা, কেউ কিছু জানতে পারবেন না। মেসোমশাই ওনার ঘরে তো? হ্যাঁ। মা, আপনি একটু মাসিমার সাথে কথা বলুন, ততক্ষণ আমি মেসোমশাইয়ের ঘর থেকে ঘুরে আসি। কেন? আমি তোমার সঙ্গে যাব না কেন? মা, আমি ওনার সঙ্গে একটু গোপন কথা আলোচনা করব। ওদের পরিবারের কিছু গোপন কথা। আপনার সামনে হয়তো উনি অস্বস্তি বোধ করবেন, তাই। ও, তোমার সামনে অস্বস্তি বোধ করবে না। দেখো, তুমি গোয়েন্দাগিরি করতে এসছো, আমি তোমার অ্যাসিস্ট্যান্ট। তুমি আমার কাছে কত গোপন করতে চাইছো, এই তো? না 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 মা, সেরকম কিছু নয়। আমি বুঝেছি। আমি তোমার কেসের কেউ না, এই তো? আরে বাবা, আপনি কেউ না এটা হতে পারে? হ্যাঁ, আপনি তো আমার বডিগার্ড। তাহলে আমি তোমাকে কি করে একা ছাড়ি? যা রকচটা মানুষ, তোমার বডিগার্ড দরকার। না মা, আমার মনে হয় না। আমার মনে হয় না এখন মেসোমশাইয়ের কাছে গেলে উনি আমার উপর একটু রাগ করবেন। মা, আমি একটু আমার কাজটা করে নি প্লিজ। চলুন দিদি, আমার ঘরে চলুন, ওখানে বসে আমরা গল্প করি। তাই চলুন, ও কাজ করুক। মেসোমশাই, একটু আপনার ঘরে এলাম। তুমি আমার কাছে? আমার কাছে কি দরকার? এটা আপনার সাথে কথা ছিল। আমার সঙ্গে কথা? কিন্তু আমি তোমায় আগেই বলেছিলাম আমাকে ওই সমস্ত জিজ্ঞাসাবাদের বাইরে রাখবে। না না, আমি আপনাকে কিচ্ছু জিজ্ঞেস করতে আসিনি মেসোমশাই। তাহলে? আমি আপনাকে কয়েকটা কথা বলবো, সেগুলো আপনি শুনুন। সেগুলো শোনার পর আপনার যদি মনে হয় আপনি আমাকে কিছু বলবেন, না হলে কোনো জোরাজুরি নেই, সম্পূর্ণ আপনার ইচ্ছের ওপর নির্ভর করছে। আচ্ছা, কি বলার বলো। আপনি আপনি বসুন না, আমরা বসে কথা বলি। বসুন, আরাম করে বসুন। না বলো, কি বলবে বলো। 1 মিনিট। আমি আপনাকে পরপর কয়েকটা ঘটনা বলবো। তার কিছুটা সন্দেহ, কিছুটা আন্দাজ, আর কিছুটা আমি সকলের থেকে শুনে যা বুঝেছি। আমি একটু শুরু থেকে বলি। আপনার বাবা 12ই ফেব্রুয়ারি হঠাৎ করে আপনাদের দেশের বাড়ি রাধানাথপুরে চলে যান। ওনার শরীর ভালো ছিল না, তবু কারোর কথা না শুনে, কাউকে সঙ্গে না নিয়ে সোজা উনি ওখানে চলে যান।
আমার ধারণা কেউ সেদিন ওখানে ওনাকে ডেকে পাঠিয়েছিলেন। আপনার বাবা সেদিন সন্ধেবেলা ওখানে পৌঁছেছিলেন। আপনাদের কাজের মেয়ে আর মালিকে বলেছিলেন যে সেদিন রাতে ওনার সাথে কেউ দেখা করতে আসবে। দেখা করতে একজন এসেও ছিল, একজন মহিলা। আপনাদের ওই কাজের মহিলা দুর্গা, সে একজন মহিলার গলা পেয়েছিল। সেই মহিলা চলে যাবার পর উনি দুগ্গা দুগ্গা বলেছিলেন। আপনার বাবা ওই মহিলাকে বিদায় দেওয়ার জন্যে বা কাউকে ডাকার জন্যে, হয়তো আপনাদের ওই কাজের মহিলা দুগ্গাকে ডাকার জন্যেই দুগ্গা দুগ্গা বলেছিলেন। এরপরে রাতের ঘটনা আর কেউ কিচ্ছু জানে না। পরদিন সকাল 6টা নাগাদ আপনাদের বাড়িতে ফোন আসে যে আপনার বাবাকে আপনাদের দেশের বাড়িতে গেটের বাইরে মৃত অবস্থায় পাওয়া গেছে। তাই তো? এই অবধি যা বললেন সে তো সবাই জানে। এর ভেতরে সন্দেহ, আন্দাজ, গোয়েন্দাগিরি কোথায়? আছে মেশমশাই, একটা সন্দেহ আর আন্দাজের জায়গা আছে। আপনার বাবা দুগ্গা দুগ্গা বলে যাকে ডেকেছিলেন সে আপনাদের কাজের মেয়ে নয়, আপনাকে, তাই না? মজা হচ্ছে নাকি আমার সঙ্গে? হ্যাঁ, ঠাট্টা হচ্ছে এখানে? কি কি জানতে চাইছেন আপনি? গোয়েন্দাগিরির নামে যা খুশি তাই বলে যাবেন? আমি ওখানে কোথা থেকে আসবো? সে রাত্রে আপনি কোথায় ছিলেন মেশমশাই? এখানেই ছিলাম, দেশের বাড়িতে ছিলাম না। আমার পরিষ্কার মনে আছে, আমার বন্ধুদের সঙ্গে প্রতি নাইটে আমাদের দাবার আসর বসত। সেদিনও তাই বসেছিল, কিন্তু মাঝে আমার শরীর ভালো না লাগায় আমি বাড়ি চলে যাই। আর বাড়িতে এসে সোজা ডায়েরি খুলে লিখতে বসে গেলেন, আজ থেকে বাবা আর নেই, মৃত, বাবার মুখ আর দেখব না। কি যাতা বলছেন? মন গড়া একটা কথা বলে দিলেই হলো। দাবার আসর থেকে আমি যখন বাড়ি ফিরি তখন মাঝরাতও নয়, বাবার মৃত্যু সংবাদও পাইনি, আর আর আমি আমার বাবার মারা যাওয়ার কথা লিখে যাব? তাহলে কখন লিখলেন? আপনার বাবার মৃত্যু সংবাদ আসার পর? আশ্চর্য, বাবার মৃত্যু সংবাদ শুনে তার নিজের সন্তান ছুটে না গিয়ে ডায়েরি লিখতে বসলো। এটা তো কিরকম মিলছে না মেশমশাই। আপনার পরিবারের সবাই কিন্তু আমাকে বলেছেন যে আপনার বাবার মৃত্যু সংবাদ আসা মাত্র আপনি সবাইকে নিয়ে তাড়াহুড়ো করে আপনাদের দেশের বাড়িতে চলে যান। তখন ডায়েরির কথা আপনার মনেও ছিল না। যদি মনে থাকতো তাহলে তো আপনি ওটা সাথে করে নিয়ে যেতেন। তাহলে ওই পরের 13 দিন ডায়েরির পাতাগুলো ফাঁকা থাকতো না, তাই না? আপনি ঠিক কি কি বলতে চাইছেন বলুন তো? আমি নিজের হাতে আমার বাবাকে খুন করেছি? না না মেশমশাই, আমি সে কথা একবারও বলছি না। আসলে আপনার ডায়েরিটা পড়ে না আমার একটু সন্দেহ হয়। ওই 13ই ফেব্রুয়ারি আপনি আপনার ডায়েরিতে কি লিখেছিলেন? আজ থেকে বাবা আর নেই, মৃত, আর কখনো বাবার মুখ দেখব না। 13ই ফেব্রুয়ারি ভোর 6টার সময় আপনার বাবার মৃত্যু সংবাদ আসে। তখন তো আর আপনি ডায়েরি লিখতে পারেন না। তারপর আমি যা শুনেছি যে আপনি খবরটা আসার সঙ্গে সঙ্গে সবাইকে নিয়ে পড়ি কি মরি করে আপনাদের দেশের বাড়িতে চলে যান। তাহলে ওটা লিখলেন কখন মেশমশাই?
দিদি নিন একটু চা খান। না না, এসবের কি দরকার ছিল? এই যে আপনারা আবার এসেছেন। হ্যাঁ মানে আমি আমার বড় বৌমা। থাক থাক, আপনাদের মতলবটা কি? হ্যাঁ, যখন তখন ছলছুতো করে এই বাড়িতে চলে আসছেন। আপনারা কি আমার দাদাকে মেরে ফেলতে চান? আর ঠাকুরজি এসব কি বলছো তুমি? ঠিকই বলেছি। একে তো মানুষটা আধমরা হয়ে আছে, তারপরে যদি মানুষটাকে এরকম জেরা করে তাহলে তো মানুষটা মরে যাবে। আপনার দাদা তো মরতেই বসেছে, আমার বড় বৌমা তাকে বাঁচাবার চেষ্টা করছে, আর আপনি কি না আমাদের উপর চোটপাট করছেন? অনেক হয়েছে, আর মহত্ব দেখাতে হবে না। আচ্ছা, পরমামিত্তির কোথায়? কোথায় পরমামিত্তির? উনি তোমার আপনার দাদার সঙ্গে কথা বলছে। কি? আচ্ছা বৌদি, তুমি কি? হ্যাঁ, কি তুমি ওই মানুষটাকে একা জেরার মুখে ছেড়ে দিয়েছো? শেষে মানুষটা আপনার দাদার সঙ্গে অনেকক্ষণ কথা বলছে, আর আপনার দাদার আপত্তি আছে বলেও মনে হচ্ছে না। আপনার অসুবিধাটা কোথায়? বৌদি, তুমি কেমন স্ত্রী গো? মানুষটাকে জেরার মুখে একা ছেড়ে দিয়েছে, শেষে না মানুষটা উল্টো পাল্টা কোনো কথা বলে ফেলে, তখন কি হবে? আমি যাচ্ছি। তারপর ডায়েরির ওই লেখাটা, আজ থেকে বাবা আর নেই, মৃত। কেউ মারা গেলে কেউ এরকম কেন লিখবে? সে লিখতে পারে যে আজ বাবা আমাদের ছেড়ে চলে গেলেন, বা আজ বাবা মারা গেলেন। আজ থেকে বাবা আর নেই, মৃত, কিরকম অদ্ভুত না লেখাটা? আবার তারপরের কথাটা, সেটাও আমার খুব অদ্ভুত লেগেছে। আর কখনো বাবার মুখ দেখবো না। কেন বাবার মুখ দেখবো না কেন? কারোর উপর যদি অভিমান হয় তখন আমরা সাধারণত বলে থাকি যে আর তার মুখ দেখবো না। কিন্তু যে ব্যক্তি মৃত, তার সম্পর্কে কেউ এরকম কথা কেন লিখবে? আজ থেকে বাবা আর নেই, মৃত, আর কখনো বাবার মুখ দেখবো না, তাই না? আপনার লেখাগুলো পড়ে আমার মনে হয়েছে এগুলো কোনো রাগ বা অভিমান থেকে লেখা। অবশ্য সবটাই আমার আন্দাজ, সত্যি মিথ্যেটা তো আপনি বলবেন। আর আমার ওখানে যাওয়ার কথা কি বলছিলে? এটাও আমার আন্দাজ। যেদিন আপনার বাবা মারা গেছিলেন তার আগের দিন রাতে উনি যখন আপনাদের দেশের বাড়ি রাধানাথপুরে যান, তখন কিন্তু আপনার মা ওনাকে আটকানোর চেষ্টা করেছিলেন, বারবার বারণ করেছিলেন যাওয়ার জন্য। কিন্তু উনি আপনার মার কথা শোনেননি। ওনার শরীর খুব খারাপ ছিল, তাই আপনার মা ওনাকে বারবার বলছিলেন না যেতে। উনি না কথা শোনায় আপনার মা নিরুপায় হয়ে আপনাকে ফোন করেন, যে করে হোক আপনার বাবাকে ফিরিয়ে আনার জন্যে। আপনি তখন দাবা খেলায় মশগুল ছিলেন। আপনি আপনার মাকে বলে দেন যে আপনি রাধানাথপুর যেতে পারবেন না। বাড়িতে সবাই জানলো যে আপনি সে রাতে আপনাদের দেশের বাড়িতে যাননি। আসলে কিন্তু আপনি সে রাতে গেছিলেন মেশামশাই। মায়ের কথা ফেলতে না পেরে আপনি কিন্তু সে রাতে আপনাদের দেশের বাড়িতে গিয়েছিলেন, কিন্তু বাড়িতে কেউ সেটা জানতে পারেনি, কারণ আপনি কাউকে জানতে দেননি। কেন জানতে দেননি? সম্ভবত এটাই প্রশ্ন আসে। আমার আন্দাজ, আবারও বলছি, সম্পূর্ণটাই আমার আন্দাজ, সত্যি মিথ্যেটা আপনি ভালো জানেন। আমার ধারণা আপনি ওখানে এমন কিছু দেখেছিলেন, এমন কিছু শুনেছিলেন, যেটা দেখে আপনার বাবার উপরে আপনার প্রচন্ড রাগ হয়, আর আপনি ওখান থেকে ছুটে বেরিয়ে যান। আপনার বাবা পেছন থেকে আপনাকে দুগ্গা দুগ্গা বলে অনেকবার ডেকেছিলেন, কিন্তু আপনি থামেননি, আপনি ফিরেও তাকাননি, আপনি ওখান থেকে চলে আসেন। আপনার বাবা ওখানেই হার্ট অ্যাটাক করে মারা যান, আপনি জানতেও পারেন না। বাবার উপর রাগ নিয়ে আপনি বাড়ি ফিরে আসেন, আর ফিরে এসে ডায়েরিতে ওই কথাগুলো লেখেন, আজ থেকে বাবা আর নেই, মৃত, আর কখনো বাবার মুখ দেখব না।
অর্থাৎ সেদিন থেকেই আপনার বাবা আপনার কাছে মৃত হয়ে গেছিলেন, আর কখনো আপনি আপনার বাবার মুখ দেখতে চান না। এবার বলুন মেশমশাই, আমার আন্দাজ ঠিক না ভুল? জানতাম না। আমি জানতাম না, সত্যি সত্যি আমি জানতাম না বাবা যে ওইভাবে চলে যাবেন। আমি জানতাম। এতক্ষণ দাদা কি কথা বলছে ওর সাথে? কি হচ্ছে ভেতরে? বাবা যে সত্যি সত্যি। দাদা, ও দাদা, এতক্ষণ ওর সাথে কি কথা বলছো? ওকে বের করে দাও ঘর থেকে। কনক, আমরা জরুরি কথা বলছি, তুই যা। তা দরজা বন্ধ করে কথা বলার কি আছে? বলছি তো, বিরক্ত করিসনি, যা তুই নিজের কাজ করকে যা। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। মেশমশাই, মেশমশাই, আপনি আমাকে সব কথা খুলে বলুন। দেখুন, লুকিয়ে কিন্তু কোনো লাভ হবে না, ক্ষতি হবে। প্লিজ আপনি আমাকে সব কথা বলুন। কি বলবো? বলুন মেশমশাই, সে রাতে আপনি আপনার বাবার উপরে কেন রেগে গিয়েছিলেন? সে রাতে যে মহিলা আপনার বাবার সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি নিভাননী ছিলেন না? মায়ের কথা ঠেলতে পারিনি সে রাতে। সেই রাতেই চললাম রাধানাথপুরে। অবাক হলাম বাড়ির বাইরে বাগানের দরজা খোলা দেখে। যাই হোক, দরজা খুলে ভেতরে ঢুকলাম। আরো অবাক হলাম অত রাতে বাবা ননি মাসিমার সঙ্গে কথা বলছে দেখে। অন্ধকার ছিল, আমাকে কেউ দেখতে পায়নি। মাধবকে কিন্তু আমি কিছুতেই সম্পত্তি থেকে বঞ্চিত হতে দেব না। তোমাকে আমি আবারও বলছি, ওকে আমি কিছুতেই ফাঁকি দিতে দেব না। কি কি চাও তুমি? জানো না তুমি আমি কি চাই? আমি কি চাই তুমি জানো না? তোমাকে তো আমি আগেই বলেছি, তোমার সম্পত্তির অর্ধেক ভাগ যা তার প্রাপ্য, তা যদি তুমি না দাও, তার থেকে যদি ওকে বঞ্চিত করো, আমি তোমাকে একদম ছাড়বো না। কুরুক্ষেত্র করবো আমি, তোমার মান সম্মান সবকিছু ধুলোয় লুটিয়ে দেবো। আর আমি কি করতে পারি তা তুমি ভালো করেই জানো। কি কি করবে তুমি? তোমার ছেলে বউ নাতি নিয়ে খুব সুখে সংসার করছো তাই না? তোমার ওই সুখের সংসারে না আমি আগুন লাগিয়ে দেবো। মাধবের আসল বাপকে আমি সবাইকে বলে দেবো। তুমি তুমি হচ্ছ মাধবের আসল বাপ। না ননি, ননি এরমটি করো না, দোহাই তোমার। তুমি দুর্গাকে কিছু বলো না। খুব দরদ ছেলের উপর না? কেন কেন তোমার দুর্গার প্রতি এত টান? তোমার বৈধ সন্তান বলে? আর মাধব, মাধব তোমার কেউ না, দুর্গাই তোমার একমাত্র ছেলে। মাধব তোমার ছেলে না? আমি আমি তোমার কাছে হাত জোর করছি, এমনটি তুমি করো না, আমার সর্বনাশ হয়ে যাবে। আমি তোমার সর্বনাশ করেই তবে ছাড়বো। দুর্গাকে গিয়ে বলবো কত বড় ভণ্ড শয়তান তুমি। আমার স্বামীকে বাড়ির থেকে সর করে তুমি তাড়িয়েছো যাতে বাকি জীবনটা আমাকে ভোগ করতে পারো। তোমাকে আমি চিনি না? আমার কথাটা শোনো ননি। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। কাপুরুষ কোথাকার। সেদিন যখন তোমার বউ আমাকে বাড়ির থেকে তাড়িয়ে দিচ্ছিল, তখন তো মেনিমুখ বেড়ালের মতো বইয়ের আঁচলের তলায় গিয়ে লুকিয়েছিলে। মুখ ফুটে বলতে পারোনি মাধব তোমার সন্তান? আমি কিন্তু তোমাকে ছেড়ে দেওয়ার জন্য আসিনি। কি কি করবে তুমি? তোমার মনে পড়ে আমার স্বামীর সেই চিঠির কথা? সেই চিঠি? হ্যাঁ, যা তুমি বুজরুকি বলে উড়িয়ে দিয়েছিলে। তার প্রতিটা বাক্য কিন্তু সত্যি। তার বয়ান অনুযায়ী কালই তোমার মৃত্যু হবে। না, মানি না, আমি মানি না, আজও মানি না। তাতে কিচ্ছু যায় আসে না। কালকে তারিখেই তোমার মৃত্যু হবে, আর কালই।
তুমি যদি মরে যাও তাহলে তো আমার মাধবের অর্ধেক সম্পত্তি পাওয়া হবে না। এসো, তোমাকে নতুন উইল করতে হবে, মাধবকে তোমাকে অর্ধেক সম্পত্তি লিখে দিতে হবে। এসো। শোনো শোনো, আমার কথাটা শোনো। কেন কেন তোমার আপত্তি কিসের? আমি তো তোমার দুর্গাকে সম্পত্তি থেকে বঞ্চিত করছি না, আর আমি তো এও বলছি না মাধবকে সব সম্পত্তি লিখে দিতে। তাহলে তোমার আপত্তি কোথায়? এসো এসো তুমি। পাথরের মতো দাঁড়িয়ে কথাগুলো শুনছিলাম।